এবং আমাদের সাথে আছেন গিয়াস আহমেদ। তিনি এলদার হোম কেয়ারের প্রেসিডেন্ট এন্ড সিইও, এবং একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুক্তরাষ্ট্র শাখারও একদম আমি বলবো আমি উনাকে দেখছি প্রায় 15 বছর ধরে খুব অ্যাক্টিভ একজন কর্মী। একদম আগের আমলের যিনি প্রাইম মিনিস্টার, উনি যখন আসতেন সে প্রতিবাদ ইউএন থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায় আহ, এরকম একজন মানুষকে পাওয়া মানে হচ্ছে বাংলাদেশকে যারা ভালোবাসেন, বাংলাদেশের যারা পরিবর্তন চান, বাংলাদেশের যারা গণতন্ত্রের স্বপ্ন দেখেন, তাদের মধ্যে একজন গিয়াস আহমেদ। শুরুতে জানতে চাই গিয়াস ভাই কেমন আছেন? না, ভালো, থ্যাংক ইউ আপনার আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি বলছিলাম যে গণতন্ত্রের গণতন্ত্রের জন্য যারা লড়াই করেন প্রবাস থেকে, তাদের মধ্যে আপনি একজন সক্রিয় একজন কর্মী। কোন দলের তার চেয়েও বড় কথা, সবসময় আপনি বাংলাদেশের গণতন্ত্র চেয়েছেন, যে মানুষের ভোটের অধিকার পাক, মানুষ ভোট দিতে যাক, ভোটের মাধ্যমে জনগণ নির্বাচিত হোক। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তবে হোম কেয়ার নিয়ে কোনো সংবাদ আছে কিনা আমাদের কমিউনিটির মানুষদের জন্য? হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে আপাতত হোম কেয়ার নিয়ে তেমন কোনো সংবাদ নেই, তবে সবকিছুই ঠিকভাবেই চলছে। আপনি হুম। হয়তো জানেন যে যেটা পিপিএল নামক যে কোম্পানিটা, আমরা প্রথমে আশা করছিলাম হয়তো তারা টাকা ঠিকমতো দিবে না, ঠিকমতো কাজ করতে পারবে না, এই ধরনের একটা আশঙ্কা বা একটা গুজবও ছিল। তো মোটামুটি পিপিএল ঠিকভাবেই হ্যান্ডেল করছে। কোনো সমস্যা হলে তারা দেখছে, তো আমরা যারা আছি ফ্যাসিলিটেটর আমাদের সাথে আমাদের কাছেও আসছে। তো সবকিছু মিলে মানে তেমন একটি সমস্যা এখন আর নেই। আতঙ্ক একটা বিরাজ করছিল কয়েক মাস আগে, এখন মোটামুটি সকলেই বুঝতে পারছে যে হ্যাঁ, পিপিএল নামক একটি সংগঠন বা একটি হুম। কোম্পানি আছে, হুম। হুম। তারা মোটামুটি সবকিছুই হ্যান্ডেল করছে এককভাবে। তো যদি আমরা চাইনি, আমরা চেয়েছিলাম এটা মানে এককভাবে যাতে না দেওয়া হয়, বা যেহেতু অলরেডি এটা দেওয়া হয়ে গেছে, তো অনেক কিছু মামলাধীন আছে, বাট ফাইনালি কি হয় ওটা আমরা অপেক্ষা থাকবো। তার মানে হচ্ছে যারা যেভাবে গ্রহীতা এবং যারা দিতেন, সেবা দিতেন এবং সেবা নিতেন, তাদের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন হয়নি, আগের মতোই সমস্ত সেবা এবং অর্থ পাচ্ছেন, রাইট? সিটি প্যাব যেটা, হ্যাঁ, সিটি প্যাব যে আচ্ছা, সিটি ফ্যাপসে আমরা একটু বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা করি যদি সেটি হচ্ছে, আমি একটি সংবাদের শিরোনাম পড়েই তারপরে আপনার কাছ থেকে আমি সেই বিষয়টির একটু উত্তর জেনে নিতে চাই। সেটি হচ্ছে বিবিসি বাংলার যে মূল শিরোনাম, মৌলিক সংস্কার প্রস্তাবে বিএনপির সঙ্গে জামাত এবং এনসিপির মতের অমিল কেন? আমি এই বিষয়টির একটু ব্যাখ্যা আপনার কাছ থেকে নিতে চাই। যদিও আমরা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন আম, দেখেছি, বিশেষ করে প্রধানমন্ত্রীর মেয়াদ এবং কিভাবে নির্বাচিত হবে এই বিষয়গুলো নিয়ে বিএনপির একটু অমিল আছে জামাত এবং এনসিপির মতের সাথে। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বিষয়টি? প্রথমত, আপনি যে প্রথমে যে ভূমিকায় বলেছেন যে আমরা যারা প্রবাসী আছি, আমরা কিন্তু সবসময় বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছি, যে গণতন্ত্রের পক্ষে। আমরা যখন 111-এর সময়ও আমরা দুই নেত্রীর মুক্তি চেয়েছি। আমরা 111-এর বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপি একসাথে কাজ করেছি। কিন্তু পরবর্তীকালে যদিও আওয়ামী লীগ মানে ওয়ান ওয়েতে চলেছে, বিএনপির সেই মূল্যায়নটা করেনি, সেই জন্যই আজকে যে গণঅভ্যুত্থান হয়েছে। তো এই গণঅভ্যুত্থান কারো এককভাবে নয়, আমরা প্রবাস থেকে আন্দোলন করেছি, বাংলাদেশের মানুষ, বিএনপি 17 বছর আন্দোলন করেছে, গুম হয়েছে, আয়না ঘরে গিয়েছে, ক্রস ফায়ারে গিয়েছে, তবু তারা মানে বিট্রে করেনি বা দল ত্যাগ করেনি। তো এই যে আহ, আমাদের বিএনপি পরিবার যেভাবে বাংলাদেশের মানে গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, ন্যায় বিচারের জন্য যেভাবে আত্মত্যাগ করেছে, আমি মনে করব তারই ফলশ্রুতি জুলাই বিপ্লব। কারণ জুলাই বিপ্লব এই 2 মাসে তো কোনো বিপ্লব হয় না। আর যারা যে কিছু সমন্বয়ক যারা আজকে এনসিপি করেছেন, তারাও আম, এই 15 বছর আহ, খুনি হাসিনার বিরুদ্ধে কথা বলেনি। হঠাৎ করে তারা তারা তো আপনার সংস্কারের, তাদের যে মানে কোটা সংস্কার, সেই কোটা সংস্কার দাবি করেছিলেন। কোটা সংস্কার যদি শেখ হাসিনা মেনে নিতেন, তাহলে তাদের আন্দোলন থেমে যেত 18 সালের মতোই। তো সেদিক থেকে যেহেতু জনগণ বিএনপি এই মানে এই স্বৈরশাসক বা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল, সেই কারণেই আপনি দেখেছেন যে ডিবি হারনের আহ, ভাতের হোটেলে গিয়ে তারা কিন্তু মানে লিখিত দিয়েছে যে হ্যাঁ, আদালত কর্তৃক যেহেতু
আমাদের দাবিগুলো মেনে নিয়েছে, অতএব আমরা এই আন্দোলন প্রত্যাহার করলাম। কিন্তু জনগণ কিন্তু সেটা মানে নাই। জনগণ যেহেতু ঐক্যবদ্ধ, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যেহেতু ঐক্যবদ্ধ, সেই কারণে কিন্তু তারা পারেনি। অতএব এখন ডক্টর ইউনূস সাহেব এই কয়েকজন সমন্বয়ককে এই সমস্ত ক্যাডেট দিয়ে তাদের মাধ্যমে একটি দল সৃষ্টি করে, আমি মনে করি যে এখানে তিনি একটি ভুল করেছেন। এবং এই ছাত্রদের দ্বারা দল গঠন করা ঠিক হয়নি, কারণ ছাত্র সমাজই কিন্তু সবসময় আন্দোলন করেছে। আমরা বাংলাদেশে যখন ছিলাম, আমরা মানে এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছি। আন্দোলন আমরা আমাদের 45 বছর আমরা কিন্তু এই আন্দোলন করেই যাচ্ছি, আমি পার্সোনালি বলতেছি। তো সেক্ষেত্রে আমরা কখনোই যে কি পেলাম, মানে সরকারে যেতে হবে এই ধরনের, বা মন্ত্রী হতে হবে এই ধরনের কিন্তু আমাদের মানে আশা থাকলেও সেটা নিয়মতান্ত্রিক ভাবে, সেটা জনগণের নির্বাচিত মানে সরকারের মাধ্যমে। তো সেক্ষেত্রে আপনারা দেখেছেন যে আম, সংস্কারের যে একটা কথা আসছে, সংস্কার এবং নির্বাচন। সংস্কার আপনার এই 10 মাসে কিন্তু কোনো সংস্কার দৃশ্যমান হয়নি। দ্যাট মিন সংস্কার এই সরকারের মাধ্যমে মুখে বললেও বাস্তবে কিন্তু তারা সংস্কার করতে পারছে না। কারণ অনেকগুলি কারণ আছে। কারণ এনসিপি চাচ্ছে না সংস্কার, কারণ যত দীর্ঘায়িত হবে সংস্কারের খেলা, মানে সংস্কার সংস্কার করতে, সংস্কার কথা বলে যত দীর্ঘায়িত করবে তাদের জন্য সুবিধা, এনসিপির সুবিধা। কারণ এনসিপি এখন ক্ষমতায়, মানে সরকারের সরকারি দল হিসেবেই তারা ইতিমধ্যেই মানে আজকেও যেমন একটি সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ছাত্ররা একটি দল গঠন করেছে, তাদেরকে সংঘবদ্ধ একটু হওয়ার জন্য সময় প্রয়োজন, যে কারণে নির্বাচনটি তিনি আরেকটু পরে দিতে চান কিংবা নির্বাচনের পরে দেয়ার। তার মানে একটি দলকে সুবিধা দেওয়ার জন্য কিংবা একটি নতুন একটি রাজনৈতিক দল, যেটি বলা হচ্ছে জামাতে ইসলামের আরেকটি রূপ। এখানে অনেক দলেরই মিশ্রণ আছে, কিন্তু জামাতে ইসলাম এনসিপি তো খুব সক্রিয়। তো তাদেরকে সুপ্রতিষ্ঠিত করেই কি নির্বাচনের ফিল্ড তৈরি করা হবে কিনা? এখানেই তো আমি মনে করি যে ডক্টর ইউনূস সাহেব এখানেই ভুল করেছেন। কারণ ছাত্ররা সবসময় আন্দোলন করেছে, 52 থেকে শুরু করে 1970, 70, আপনি 90 এর গণঅভ্যুত্থান সবকিছু ছাত্ররা করেছে। মানে সব সামনের কাতারে ছাত্ররা সবসময় ছিল। তো এবার ডক্টর ইউনূস সাহেব তাদেরকে, তাদের লেখাপড়া শেষ হয়নি, এবং তাদেরকে দিয়ে এভাবে রাজনৈতিক দল গঠন করানো এবং তাদের জন্য আপনার নির্বাচন পিছানো, এবং নির্বাচন পিছানোর কারণে দেখেন দেশে কিন্তু ফ্যাসিবাদের উত্থান হওয়ার সম্ভাবনা থাকে। ফ্যাসিবাদী সেই সরকারের সচিবরা এখনো আহ, মন্ত্রণালয়ে আছে, তাদেরকে কিন্তু সরানো হচ্ছে না, তারা সংস্কার করছে না। তারাও চাচ্ছে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবার জন্য। আবার অন্যদিকে এনসিপি চাচ্ছে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকবার জন্য। তো সবকিছু মিলে এখন কিন্তু আমরা যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিলাম যে একটি সুষ্ঠু নির্বাচন হবে, মানে একটা সংস্কার হবে, তারপর নির্বাচন হবে, কিন্তু তার কিছুই হচ্ছে না। সংস্কারও হচ্ছে না, নির্বাচন হচ্ছে না, কারণ একটি দলকে প্রতিষ্ঠিত করবার জন্যই আপনার এই তালবাহানা। এবং এই দলটি কিন্তু আপনি দেখেছেন যে আপনাকে শুনতে পাচ্ছি না, গিয়াস আহমেদ। তদবির বাণিজ্য, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। তদবির বাণিজ্য তারা শুরু করেছে। তারা ডিসি এবং এসপি এই ধরনের বদলিতে তারা টাকা নিচ্ছে, তারা বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে টাকা নিচ্ছে। এবং এই পতিত সরকারের যারা নাকি দোসর ছিল, বিজনেসম্যান, ব্যবসায়ীদের কাছ থেকে তারা তারা চাঁদা নিচ্ছে, এবং তারা নাম প্রকাশ করতেও তারা ভয় পায় যে আমরা নাম প্রকাশ করব না। এই তাহলে পরিবর্তন কি, মানে তারা কি চায়? তারা তো সেই আগের মানে ওই বন্দোবস্তই তারা মানে 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 সৃষ্টি করে চলছে, এবং বৈষম্য তারা সৃষ্টি করছে। বৈষম্য বিরোধী আন্দোলন করে তারা নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে। দেখেন, আপনি মেয়রের কথা বলেন ঢাকার, আপনি চিটাগাঙ্গের একই আদালতে, যেই আদালতে চিটাগাঙ্গে এবং মেয়র হলেন এবং নির্বাচন কমিশন তাকে শপথ পড়ালেন বা স্বীকৃতি দিলেন, আবার নিউ ইয়র্ক এবং ঢাকাতে কিন্তু আপনার ইশরাক সাহেবকে দিচ্ছেন না। কারণটা কি? কারণ ঢাকাতে যেই মানে যে মেয়রের অফিসে প্রায়ই বসেন আমাদের উপদেষ্টা সাহেব, সেখানে ব্যবসা বাণিজ্য, তার কর্মীরা আসেন, সেখানে তদবির বাণিজ্য হয়, এবং এই আন্দোলন করলে শীতল পানি দেওয়া হয়, খাবার দেওয়া হয়, এটা তো সিটি কর্পোরেশন করে। তো যেহেতু ইশরাক সাহেব যদি সেখানে মেয়র হয়ে যান, তাহলে এই ফ্যাসিলিটি, এই সুযোগ সুবিধা, এই তদবির বাণিজ্য তারা করতে পারবে না। অতএব এটা তো দৃশ্যমান। আমরা মনে করি এখানে বিএনপি বলছে যে দ্রুততম সময়ে সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা, এবং ডিসেম্বর যে যে একটা ডেট দেওয়া হয়েছে, বিএনপি বলছে এখন অনেক সময়, এখনো 7 মাস, আপনার এখনো 9 মাস 10 মাস চলে গেছে, এখনো 7 মাস আছে। আপনি সংস্কার করতে হলে সমস্ত দলগুলি যে
কি কি সংস্কার করবে, তার যদি ঐক্যমতে পৌঁছেছে কিছু কিছু সংস্কার, সেগুলি সংস্কার করলেই হয়ে যায়। আর যেগুলি ঐক্যমত নেই, সেগুলি আপনার ঐক্যমত যেহেতু নেই, সেগুলি নিয়ে তো আর আপনার মারামারি করলে হবে না। সেটা পরবর্তীকালে যে সরকার ক্ষমতায় আসবে, যে দল, তারা সেই সংস্কারগুলি করবে। এখন আপনার দেশের অবস্থা খুবই খারাপ। একদিকে সেনাবাহিনী, সেনাবাহিনী কিন্তু আপনার এই গণঅভ্যুত্থানের একটি অংশীদার। অনেকে বলে থাকেন সেনাবাহিনী কথা বলেন কেন, তাহলে ছাত্ররা কথা বলেন কেন, তাহলে উপদেষ্টারা কথা বলেন কেন? সেনাবাহিনী তো আপনার এই মানে গণ অভ্যুত্থানের একটি একটি স্টেক হোল্ডার। আপনার সেনাবাহিনী তো সকলকে ডেকে মানে ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পরে সেই তো কথা বলেছে, সেই তো সকলকে ডেকেছে। অর্থাৎ সে তো পার্ট অফ দিস মানে রেভলিউশন। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই যে বৈষম্য সৃষ্টি এখন এই এনসিপি করছে, এবং এটা সরকারের সহযোগিতায়, ডক্টর ইনুস সাহেব যদি পদত্যাগ করেন, তার তো কোনো ক্ষতি নেই, কারণ তিনি তার মামলা প্রত্যাহার করেছেন। তিনি 666 কোটি টাকা জনগণের টাকা তিনি মওকুফ করেছেন কর। তারপরে তিনি আপনার 25% যে জনগণের মালিকানা ছিল, সরকার, সরকার মানে জনগণের মালিকানা, 25% থেকে তার সম্পত্তির তার এই যে গ্রামীণের 10% নিয়ে এসেছেন। তিনি ইউনিভার্সিটি করেছেন। তিনি জনশক্তি কি রপ্তানি আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন, একমাত্র লাইসেন্স। সবকিছু তিনি তো নিচ্ছেন। অথচ সে একজন ব্যবসায়ী, তার কোনো ক্ষতি হবে না, কিন্তু ক্ষতি হবে গণতন্ত্রের। সেই কারণে আমরা বলবো যে আমরা প্রবাস থেকে বলবো, যেভাবে আমরা আন্দোলন করেছি, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, মানে একটি সময়োপযোগী সময়। আর জুন মাসে আপনার ঝড় বৃষ্টি হয়। জুন মাসে তো কোনো নির্বাচন হয় না বাংলাদেশের, কখনো এই ধরনের কোনো নির্বাচনই জুন মাসে হয় নাই। অতএব ডিসেম্বর জানুয়ারি হলো বেস্ট টাইম ফর ইলেকশন। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনার বাংলাদেশ নিয়ে ক্ষমতার যে একটি মানে চক্রান্ত চলছে, এবং ডক্টর ইউনূস সাহেব তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন, এবং তাতে জনগণ ডিভাইডেড হচ্ছে, রাজনৈতিক দলগুলি ডিভাইডেড হচ্ছে। তো এই ডিভিশন হলে আপনার ক্ষতিকর লাভকর। ভারত আমাদের পাশে আছে, ভারত ভারত লাভবান হবে। ভারত চাচ্ছে না শেখ হাসিনার মানে পতন হয়েছে, সেটা চাচ্ছে না, চায় নাই। অথবা আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সমস্ত দল মত নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ না করি, তাহলে কিন্তু ভারত সুবিধা নিবে, আবার সেই পতিত সরকারও সুবিধা নিবে। আমি এক্ষেত্রে একটু গ্যাস আমি একটু জেনে নিতে চাই, সেটি হচ্ছে বেশ কটি সাম্প্রতিক বিষয়। তার মধ্যে একটি হচ্ছে যারা আন্দোলন করেছে বৈষম্য, বিএনপির কি সত্যিকার অর্থে এই গণ অভ্যুত্থান কিংবা যতগুলো আন্দোলন সক্রিয় ভূমিকা ছিল কিনা? কারণ তারা অনেক সময় প্রশ্ন করেন যে বিএনপি তো এত সক্রিয় ছিল না। আপনার কি মতামত? না, 15 বছর, যে 17 বছর বলবো 111 থেকে বিএনপি তো একটা নিয়মতান্ত্রিক আন্দোলন করেছে। বিএনপি তো আন্ডারগ্রাউন্ড পার্টি না। বিএনপি একটা গণতান্ত্রিক দল, এবং আন্দোলন আন্দোলন করেছে, তারা নিয়মতান্ত্রিক। আর অন্যদিকে একটা শেখ হাসিনা ছিল একটা ফ্যাসিস্ট সরকার। যখন একটা ফ্যাসিস্ট সরকার হয়, তখন সেই ফ্যাসিস্ট না, সরকারকে আমি 17 বছরের কথা বলছি না, আমি বলছি জুলাই বিপ্লবের ওকে, কথা। সেটা আসতেছি। তো এই যে 17 বছর যে আন্দোলনটা করেছে, এবং হত্যা, গুম, খুন, এবং আয়না ঘরে গিয়েও কিন্তু তারা কোনো কম্প্রোমাইজ করেনি। অন্যদিকে যারা এই সমন্বয়ক, তারা কিন্তু এই এই 17 বছরে তাদের কোনো পাত্তাই ছিল না। তারা রাজনৈতিক দর্শন নেই। তারা মানে সরকারের সমালোচনা করেনি, বরং তারা সরকারের প্রশংসা করেছে। আমি বলতে চাচ্ছি যে এই যে একটি ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটানোর জন্য যে ছাত্ররা যে মানে কোটা আন্দোলনে নামলো, সেই কোটা আন্দোলনের শেখ হাসিনা সেটাকে মানে মেনে না নিয়ে ছাত্রদের উপর যখন গুলি চালালো, নির্বিচারে যখন গুলি চালালো, তখন মানে জনগণ কিন্তু এই ছাত্রদের পিছনে আপনার গ্যাস আমাদের এ নিয়েও আমার একটু প্রশ্ন আছে। নির্বিচারে গুলি চালানো, এখনো কে চালিয়েছে কে মেরেছে এটি নিয়ে কিন্তু তদন্ত হয়নি। আর নিরপেক্ষ তদন্ত হওয়ার পরেই কিন্তু বোঝা যাবে আসলে কে কাকে মেরেছে। না কারণ না, কিন্তু না, এখানে তো আমরা দৃশ্যমান যে পুলিশ, আমরা দেখেছি যে পুলিশকে গুলি করছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে মানে তারপরে কি আবু বলে। সাইদের যে প্রাথমিকভাবে তদন্ত রিপোর্টটি এসেছিল, যেটি একজন উপদেষ্টাও স্বীকার করেছিলেন যে স্নাইপার ব্যবহার করা হয়েছে, সেটি বাংলাদেশ পুলিশের ছিল না। না, আর সেই পুলিশ প্রসঙ্গে আমরা না যাই হোক। গিয়ে আমি হুম, বিএনপির হুম। অবস্থান কি আপনার আচ্ছা, কাছে ওকে, না, আমি জেনে বলতে নিতে চাচ্ছি চাই। যে অবশ্যই সেটা মানে ছাত্র মানে পুলিশ গুলি করেছে। স্নাইপার হইলেও তাদের স্নাইপার, এখানে ভারতীয় ঢুকেছে বাংলাদেশে, র স্নাইপার হিসেবে কাজ করেছে। অতএব স্নাইপার হোক আর পুলিশ হোক, অতএব এই তারা মানে বিল্ডিং থেকে গুলি করেছে, হেলিকপ্টার থেকে গুলি করেছে। সেটা সেই জন্যই তো জনগণ আপনার কেঁপে গিয়েছে। জনগণ কিন্তু এই গণঅভ্যুত্থান করেছে জনগণের। এটা এটা বিএনপির এককভাবে দায়িত্ব না, এবং ছাত্ররা করেনি বা সমন্বয়করা করেনি। আপনি যে প্রশ্নটা করেছেন, বিএনপি যদি সামনে পলিটিক্যালি বা টেকনিক্যালি সামনে আসেনি, কারণ
আপনার সরকার বারবারে মানে শেখ হাসিনা বারবারে বলার চেষ্টা করেছে যে এটা বিএনপি জামাতের আন্দোলন, এবং যেহেতু একটি গণঅভ্যুত্থান হচ্ছে সেই কারণে আপনার সামনে ছাত্ররা এসেছে এবং পিছন দিক থেকে বিএনপি, ছাত্র জনতা এবং প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা এবং শিক্ষকরা এবং গার্ডিয়ানরাও কিন্তু পিছন থেকে তাদের সমর্থন দিয়েছে। অতএব আমি মনে করি যে বিএনপি যদি সামনে আসতো তাহলে এই আন্দোলন গণ অভ্যুত্থানটা হতো না। কারণ ছাত্ররা সামনে থাকাতে বিশ্বব্যাপী একটা কিন্তু প্রচার হয়েছে যে ছাত্রদের উপর গুলি চালানো হচ্ছে এবং স্টুডেন্ট আপরাইজিং, এটা কিন্তু আমাদের প্রয়োজন ছিল। কারণ একটি একটি মানে দানবের মতো একটি সরকার সেক্ষেত্রে তাকে সেক্ষেত্রে জামাত ইসলাম সফল হয়েছে বলা যায়, গিয়াস আহমেদ। কারণ এই আন্দোলনে আগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন জামাত ইসলাম আছে, এবং এখন আমরা প্রমাণও পেয়েছি আমরা যারা গণমাধ্যম কর্মী, যে এই জুলাই বিপ্লব যেটাই বলি না কেন, এটি জামাতে ইসলামের সুপরিকল্পিত একটি কৌশল ছিল, যেখানে কারণ জনগণ 15 বছর ধরে ভোটের অধিকার পায়নি গিয়াস আহমেদ। মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ ছিল, তারা ভোটের অধিকার চায়, গণতন্ত্র চায়, সেটিকে তারা কাজে লাগিয়েছে। তো সাবেক প্রধানমন্ত্রী যেটি বলে গিয়েছেন সেটি কিন্তু আমরা গণমাধ্যম কর্মী হিসেবে সব জায়গায় প্রমাণ পাচ্ছি না যে আমি জামাত ইসলাম। আমি না জি জি জি। এখানে আমি বলি একটু যে জামাত, আমরা যে আন্দোলন দেখেছি এখানে জামাতের একটা অংশীদার। আমি বলতে চাচ্ছি যে এখানে আমি প্রথমে বলেছি যে সকল দল মত এবং জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো বিপ্লব হয় না। সেখানে আপনার রাইট, সেক্ষেত্রে মানে জামাত তো একটা পার্ট, জামাত ছিল সেখানে, সেনাবাহিনীও আমাদেরকে হেল্প করেছে। সেনাবাহিনীও কিন্তু জুনিয়র লেভেলের যারা মানে সেনাবাহিনী তারাও কিন্তু গুলি চালাতে চায়নি। অতএব এখানে সেনাবাহিনীও একটা আমাদের পার্ট। অতএব এই ফ্যাসিস্ট সরকারকে যেখানে ভারত যারা নিয়ন্ত্রিত, আমরা দেখেছি কিভাবে ভারত আওয়ামী লীগকে সমর্থন করেছে, ভারতীয় র ঢুকেছে আপনার এই যে বিএনপি কি ক্ষমতা আসলে ভারতকে ইগনোর করতে পারবে, প্রতিবেশী একটি না দেশ? না ওকে, প্রতিবেশী হিসেবে যেমন জিয়া রহমান সাহেব বলেছিলেন আমার সকল দেশ আমাদের বন্ধু বন্ধু দেশ, এ কিন্তু প্রভু না। আমাদের দেশ, আমার ভারত আমাদের অবশ্যই আমাদের একটি বন্ধু দেশ হিসেবে কাজ করবে, আমাদের প্রতিবেশী হিসেবে আমাদের তারা কাজ করবে, কিন্তু আমাদের প্রভুত্ব হিসেবে না, তাদের দিক মানে দিক নির্দেশনা আমরা মানবো না। সেটাই হলো আমাদের রাজনীতি। আজকে আপনি তারেক রহমান সাহেব বলেছেন যে দিল্লি নয় এবং কি বলে পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ, আমাদের তো বাংলাদেশকে। এক্ষেত্রে আমি একটা ছোট প্রশ্ন করে ফেলি, না হলে আমি ভুলে যাব। হুম। তারেক রহমান কেন বাংলাদেশে আসছেন না? লন্ডন থেকে কি একটি দল চালানো? আমি যদি জনগণের নেতা হই, শেখ মুজিবুর রহমান কতবার জেলে গিয়েছিলেন আপনি জানেন সেটি। আহ, তো তারেক রহমান কেন দূরে? না তারেক একটি রহমান নামে তো, দল না না আপনারা তারেক স্বপ্ন রহমান তো মামলা দেখছেন ছিল তো। ভবিষ্যতে। না, আপনি না স্বপ্ন গতকাল, না দেখছেন। গতকাল শুনলাম, আমি গতকাল শুনলাম তার মামলা দেখেন, মানে গতকাল শুনলাম যে তার মানে সকল মামলা খালাস হয়েছে, আবার 1 মাস আগেও শুনেছি সকল মামলা খালাস হয়েছে। তার মামলা কিন্তু আছে মানে গ্রামগঞ্জে, অনেক সময় ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে মামলা হয়েছে তার বিরুদ্ধে। মনে করেন শুধু ঢাকায় মামলা হয় নাই, মনে করেন তার বিরুদ্ধে গাজীপুরে মামলা হয়েছে। একটা মামলাই বিভিন্ন ভাবে বিভিন্ন মানে কর্মীরা, আওয়ামী লীগের কর্মীরা করেছে। তো 2 মাস আগে শুনলাম তার সকল মামলা প্রত্যাহার করা হয়েছে, মানে খালাস। আবার গতকালে শুনলাম মানে খালাস। দ্যাট মিন এখনো মামলাগুলি তার কিন্তু 100% হয়ে যায় নাই। আবার একটু প্রশ্ন করতেই হুম, হয়, যেখানে হুম। একদম যুদ্ধ অপরাধী প্রসিদ্ধ একজনকে ছেড়ে দেওয়া হলো, আর সেখানে তারেক রহমানকে কেন নিয়ে এত? তিনি তো আর এত বড় আজহারের মতো এত বড় অপরাধ করেননি। আপনি তো সুন্দর কোশ্চেন করেছেন, এটার উত্তর আমি ভালোভাবে দিচ্ছি। দেখেন বিএনপি আওয়ামী লীগের আমলেও 3বার যে নির্বাচন হয়েছিল, সেই 3বার নির্বাচন যদি সুষ্ঠু হতো তাহলে 3বার নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতো। এবং বিএনপি যে ক্ষমতায় আসবে তৎকালীন সরকার মানে এখনই সরকার বা ফ্যাসিস্ট সরকার জানতো বলেই কিন্তু নির্বাচনটা দেয়নি। এখনো দেখেন, এখন আপনার এই তত্ত্বাবধায়ক সরকার বা জনগণ জানতেছে যে এখন যদি নির্বাচন হয় তাহলে বিএনপি আসবে। তো বিএনপি আসবে এই কারণে নির্বাচন তারা দিচ্ছে না, মানে এই যে বিএনপির বিরুদ্ধে কিন্তু একটা চক্রান্ত শুরু হয়ে গেছে। তো যেহেতু বিএনপি সামগ্রিক বিএনপিকে ঠেকানোর জন্য যে একটা এক চক্রান্ত শুরু হয়ে গেল, তো তারেক রহমান তো সেই মানে এটা পার্ট, তারেক রহমানকে যে হয়রানি করবে না বা মামলাগুলি আপনার তাকে জেলে ঢুকাবে না, বা মানে এই যে এই এটার গ্যারান্টি আপনার আমি দিতে পারি না, কারণ সরকারের ভিতরে এখনো এই এনসিপি সহ তারা জানছে যে বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে তাকে ঠেকাইতে হবে। তো ঠেকানোর জন্য কিন্তু এই চক্রান্ত চলছে। অতএব তবে আমি মনে করি তারেক রহমান সাহেব অবশ্যই দেশে যাবেন, তার বিরুদ্ধে যে মামলাগুলি উঠে গেলে দেশে যাবেন, অবশ্যই যাবেন। এবং একজন লিডার যিনি ভবিষ্যৎ
তাকেই ধরা হচ্ছে, মেনে নেওয়া হচ্ছে, তার অবশ্যই তার কর্মী কিংবা নেতা কর্মীর পাশে যাওয়া উচিত। আরেকটি বিষয় গিয়াস আহমেদ, আমি একটু যেহেতু জামাতে ইসলামের প্রসঙ্গ আসলোই, আমি একটু আপনার কাছ থেকে একটু পরিষ্কার নিয়ে নিতে চাই। সেটি হচ্ছে আওয়ামী লীগ যা করেছে তার বিচার, এবং সেটির হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যেন তারা দল হিসেবে সামনে সেভাবে সক্রিয়ভাবে আর না আসতে পারে। মানে আমি যেটি বলি যে একদম নিষিদ্ধ করে দেয়াই, যেটি নিবন্ধন কিংবা যেভাবেই হোক না কেন, কার্যপ্রণালী যে ভাষাতেই বলা হোক না কেন। 1971 সালে জামাতে ইসলামের যে ভূমিকা, তাহলে কি বাংলাদেশে জামাতে ইসলামের রাজনীতি করার অধিকার আছে? আপনি কি মনে করেন? আমি একদম একান্তই আপনার মতামতটি নিতে চাই। না, জামাত উনি ইসলাম, বলছেন জামাত যে ইসলামকে নিয়ে কিন্তু, জামাত ইসলাম নিয়ে আওয়ামী কিন্তু, লীগ না খুনি, জামাত ইসলাম, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আমি সবই মেনে নিলাম যে মানুষ হত্যার দায় নিয়ে এই কাজগুলো করা হচ্ছে। 1971 সালে জামাতে ইসলাম যা করেছে, তাদের কি অধিকার আছে কিনা? আচ্ছা, জামাত ইসলাম কিন্তু আপনার এ নিয়ে বিতর্ক আছে যে জামাত ইসলাম একজন নাগরিক হিসেবে যে মানে আপনার মানে রাজনীতি করবার অধিকার আছে, কিন্তু জামাত ইসলামকে নিয়ে যে কোশ্চেনটা আছে, আলোচনা সমালোচনা আছে যে তারা বাংলাদেশকে মানে বাংলাদেশের বিরুদ্ধে যখন 71 সনে যে তারা ভূমিকা রেখেছে, সেই ভূমিকার জন্য তারা ক্ষমা চায়নি, বা সেটাকে তারা ভিন্নভাবে মানে বুঝাবার বা দেখবার বা ভারতীয় চক্রান্ত বা এইভাবে দেখবার চেষ্টা করেছে, সেটা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা আছে। এটা কিন্তু সকলে জামাত ইসলামের এই সমর্থন করছে না। কিন্তু জামাত ইসলামকে দেখেন, আওয়ামী লীগও কিন্তু আওয়ামী লীগও কিন্তু তার সাথে একসাথে যুগপৎ আন্দোলন করেছে, এবং জামাত এবং আওয়ামী লীগ একসাথে এরশাদ সরকারের সাথে মানে সংসদে গিয়েছে। মানে আমি আপনারাও তো মন্ত্রী বানিয়েছেন, তাই রাইট, আমাদের সাথে এটা তো দৃশ্যমান যে এত বিএনপি শুধু মানে জামাতের রাজনীতি 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 মানে শুধু অ্যাকসেপ্ট করছে না, আমরা আওয়ামী লীগও করেছে, জাতীয় পার্টি করেছে। এখন কোশ্চেনটা যেটা আছে জামাতের বিরুদ্ধে, সেটা হলো যে জামাত 71 সনে যে ভূমিকা রেখেছে, সেই ভূমিকাকে যদি তারা মানে ক্ষমা নিয়ে বা স্বীকার করে রাজনীতি করবার অধিকার আছেই, তারা রাজনীতি করতে পারে। কিন্তু যেহেতু 71 নিয়ে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ, এবং কিছুদিন আগে দেখেছেন শাহবাগে স্লোগানও দিয়েছে যে আপনার কি গোলাম আজমের বাংলাদেশ, এইটা নিয়েও আপনার প্রশ্ন আছে। তো সেগুলি আমরা আলোচনা করব, সমালোচনা করব। আমি আবারও একটু নির্বাচন এবং গণতন্ত্রের দিকে যেতে চাই। সেটি হচ্ছে, আপনি একদম ব্যক্তিগত পর্যায়ে নির্বাচনটি কবে চাচ্ছেন? আমি মনে করি যে নির্বাচন আপনার জনগণের আপনার যে প্রতিফলন, মানে একটা সরকার আসবে জনগণের কর্তৃক, এটি তো গণতন্ত্র। আমরা গণতন্ত্রের জন্য 71 সনের যে 71 চেতনা, ন্যায় বিচার, গণতন্ত্র। তো সেখানে আমি মনে করি যে এই ডিসেম্বরের আগেও কিন্তু সরকার ইচ্ছা করলে নির্বাচন সংস্কার করেই নির্বাচন দিতে পারে, সংস্কার করেই দিতে পারে। কিন্তু যেহেতু আপনি কিছুক্ষণ আগে বললেন যে ডক্টর ইউনূস সাহেব চাচ্ছেন না তাড়াতাড়ি নির্বাচন, ডক্টর ইউনূস সাহেব চাচ্ছেন এই ছাত্রদেরকে একটু আরো প্রতিষ্ঠিত করতে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে। কিন্তু আমি মনে করি যত দিন যাচ্ছে এই এই এনসিপি কিন্তু আরো বিতর্কিত হচ্ছে। আপনি দেখেন 3 মাস 6 মাস আগে যে তাদের যে ভূমিকা ছিল, যে গ্রহণযোগ্যতা ছিল, এখন কিন্তু সেই তাদের তাদের কিন্তু আর গ্রহণযোগ্যতা নেই। আমি তো ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দেখছি যে গ্রামগঞ্জে এখন কেউ যদি সমন্বয়কের পরিচয় দেয় অথবা এনসিপি পরিচয় দেয়, তাকে কিন্তু এখন মানে উল্টা তাদেরকে ধরা হচ্ছে, উল্টা তাদের মানে চর থাপ্পড় মারা হচ্ছে যে তোমরা এই সমন্বয়কের মানে কথা বলে, এনসিপির কথা বলে চাঁদাবাজি তদবির চলবে না। তারা কিন্তু ইতিমধ্যেই তাদের দেখেন এপিএস পিএস রা শত শত কোটি টাকার মালিক, তাদেরকে দুধে কেউ ডাকছে। তো এটা তো একটা লজ্জাজনক অবস্থা। তাদের যে অফিস, তাদের যে গাড়ি বহর, সবকিছু মিলে মানে এই টাকাগুলি আসছে কোথায়? এই খুনি সরকারের, পতিত সরকারের ব্যবসায়ীদের কাছ থেকে আসছে। তো সেক্ষেত্রে তারা ইতিমধ্যে বিতর্কিত হয়ে গেছে। যত দিন যাবে আমি মনে করি তারা আরো জনবিচ্ছিন্ন হবে। তবে যদি তাড়াতাড়ি নির্বাচন দেওয়া হয়, দেশের যে এখন একটা পরিস্থিতি, মানে কি হচ্ছে দেশে, যাচ্ছে কি হচ্ছে, হতে যাচ্ছে দেশ, মানে আপনাদের মনে সন্দেহ, সাংবাদিক সহ সকলের একটা সন্দেহ, কবে নির্বাচন হবে, আদৌ নির্বাচন হবে কিনা। এই অবস্থায় কিন্তু দেশে স্থিতিশীল আসে না, এই অবস্থায় দেশে আইন শৃঙ্খলা ফিরে আসবে না। এই অবস্থায় বিদেশিরা আপনার বাংলাদেশে ইনভেস্ট করবে না। তো সবকিছু দিক থেকে, সব দিক থেকে বাংলাদেশের উন্নয়ন যদি আমরা চাই, বাংলাদেশের 71-এর যে চেতনা আমরা ফিরে
পেতে চাই, গণতন্ত্র বা 24-এর চেতনা যদি ফিরে পেতে চাই, তাহলে আমাদের একটি মানে দ্রুত সংস্কার করে একটি নির্বাচন আমাদের দিতেই হবে। এক্ষেত্রে আরেকটি একটু প্রশ্ন করে ফেলতে চাই গিয়াস আহমেদ। সেটি অনেকেই বলেন বিএনপি হচ্ছে সৌভাগ্যবান দল, আর যখনই ভ্যাকুয়াম তৈরি হয়, প্রতিযোগিতার মাঠ থাকে শূন্য, তখনই বিএনপি ক্ষমতায় আসে। কথাটা কি সত্য? আমি আবারও রিপিট করি যে দেখেন, বিএনপি এরশাদের সময় আপনার যদি সুষ্ঠু নির্বাচন হতো, তখন বিএনপি ক্ষমতায় আসতো। কিন্তু সেখানে জামাত এবং আওয়ামী লীগ মানে জনগণের সাথে বেইমানি করে তারা সংসদে গিয়েছে, কিন্তু বিএনপি চায়নি। আপনি দেখেন ওয়ান ইলেভেনের সময়, ওয়ান ইলেভেনটা হলো কেন? কারণ বিএনপি ক্ষমতায় আসবে, অতএব বিএনপিকে ঠেকাইতে হবে। আবার দেখেন এই 15 বছর আওয়ামী লীগের সময় যতগুলি নির্বাচন হয়েছে, সবাই জানে বিএনপি ক্ষমতায় আসবে, অর্থাৎ বিএনপি তো আন্দোলনের মাধ্যমে, জনগণের মানে ভোটের মাধ্যমেই কিন্তু ক্ষমতায় আসবে। এর তো কোনো বাই চান্স না, অথবা এই ভ্যাকুয়ামের মানে ক্ষেত্রে বিএনপি না। বিএনপি একটি গণতান্ত্রিক দল, জনগণের দল। বিএনপি, আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন, তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তিনি 75-এ যে বাকশাল করেছিল আওয়ামী লীগ সরকার, সেই বাকশালের বিরুদ্ধে তিনি যে 71-এর চেতনা, গণতন্ত্র, ন্যায় বিচার, ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। অর্থাৎ বিএনপি একটি বাংলাদেশের জনগণের মানে মনের মণিকোঠা একটি দল। অতএব এই দলকে যখনই সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ এই দলকেই মানে বাংলাদেশের শাসক হিসেবে দেখতে চায়। আপনার দৃষ্টিতে আগামীর বাংলাদেশ? আমি আমি মনে করি যে ঘাত প্রতিঘাত, বাংলাদেশের এই যে এত বছর 71 থেকে শুরু করে এত যে ঘাত প্রতিঘাত বাংলাদেশের হয়েছে, বাংলাদেশের মানুষ রক্তাক্ত হয়েছে, রক্ত দিয়েছে। তো এখন এই রক্ত এবং এই আম, মানে এবং এই সংগ্রামের ফলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন 31 দফার একটি মানে সংস্কার প্রস্তাব দিয়েছেন। তো 31 দফার মানে এটা কিন্তু তিনি দিয়েছেন যে যাতে আর ভবিষ্যতে যাতে আর স্বৈর শাসক না হতে পারে, ন্যায় বিচার যাতে ভুল লুণ্ঠিত না হয়, মানবাধিকার যেন মানে ভুল লুণ্ঠিত না হয়। সেই কারণেই কিন্তু তিনি অনেক বিবেচনা করে বিদেশি থেকে বিদেশের ব্রিটেন সহ আমেরিকা, বিশ্বের পলিটিক্স দেখে তিনি কিন্তু একটি সংস্কার প্রস্তাব দিয়েছেন, 31 দফা, যাতে বাংলাদেশের ন্যায় বিচার, জনগণের কাছে ক্ষমতা এবং জনগণের, কৃষক, শ্রমিক, মেহনত মানুষের যে মানে উন্নয়ন, মর্যাদা, সেটা সেই লক্ষ্যে কিন্তু 31 দফা। আমি মনে করি বিএনপি যদি এবার ক্ষমতায় আসে, তাহলে যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে আমাদের তারেক রহমান সাহেব, সেই অনুযায়ী যদি দেশ চলে, অবশ্যই আগামীর বাংলাদেশ একটি সুন্দর এবং বিশ্বের বুকে একটি মানে গণতান্ত্রিক দল হিসেবে বা রাষ্ট্র হিসেবে মানে পরিচিতি লাভ করবে। অবশ্যই আমরা সাধারণ মানুষও কিন্তু সেটি চাই, কারণ আমাদের দীর্ঘদিনের যে তৃষ্ণাটি সেটি হচ্ছে ভোটের অধিকার। আমরাও চাই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, মানুষ, আমরা সাধারণ মানুষ ভোটের অধিকারটুকু পাই। গিয়াস ভাই খুব সুন্দর বিশ্লেষণ করেছেন, এবং দলের অবস্থান থেকে আপনার বিশ্লেষণ যেমনই হোক না কেন, ব্যক্তিগত পর্যায়ে আমি দেখেছি আপনি গণতন্ত্রের জন্য কতটুকু মাঠে ছিলেন। এই দীর্ঘ, আমি বলবো যে 15 বছর ধরে আপনাকে দেখছি। তো সে কারণে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, এবং আমাদের সবার স্বপ্ন যেটি বাংলাদেশে গণতন্ত্রে ফিরে আসুক, জনগণ যাকেই ভোট দিক, যাকেই নির্বাচিত করুক, কিন্তু জনগণের হাতে যেন সেই ক্ষমতাটি থাকে। আর সেই প্রত্যাশাটি কিন্তু আমার, আপনার, সবার। সবশেষ উপসংহারে কি বলবেন দর্শকদের? আপনি সুন্দর বলেছেন যে যদি জনগণের হাতে মানে ক্ষমতা থাকে, তাহলে আমি যদি মানে মানে অন্যায় কাজ করি, আমি যদি ন্যায় বিচার না করি, তাহলে আমাকে যদি 5 বছর পর জনগণের কাছে যেতে হয়, তাহলে কিন্তু জনগণ আমাকে প্রত্যাখ্যান করবে। অতএব আমাদের প্রথম কাজ হলো যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানটাকে আরো শক্তিশালী করা, এবং ভোটের অধিকার যে যে নির্বাচন কমিশন, সেটাকে যদি আমরা মানে শক্তিশালী করতে পারি, মানে বিচার বিভাগকে যদি আলাদা করতে পারি এবং প্রশাসনকে আলাদা করতে পারি, তাহলে আমার জনগণের হাতে ক্ষমতা থাকলে মানুষ, নেতারা বা মন্ত্রী, তারা অটোমেটিক তারা মানে এই বিচার করবে, ভালো কাজ করবে, কারণ জনগণের কাছে কাছে ভোটের জন্য 5 বছর পর বা 3 বছর পর যেতেই হবে।
অবশ্যই, অবশ্যই। সেই স্বপ্ন কিংবা প্রত্যাশাটি আমরা করতেই পারি। আমরা যারা প্রবাসে আছি তারাও কিন্তু বাংলাদেশ, মাতৃভূমি, বাংলাদেশের মানুষ, গণতন্ত্র সবকিছুর জন্যই চিন্তা করি, কাজ করেন। এই যে গিয়াস ভাই কত বছর ধরে কাজ করছেন বাংলাদেশের জন্য। সে কারণেই গিয়াস ভাই আবারও কৃতজ্ঞতা। আপনার সাথে আবারও কথা হবে, দেখা তবে হবে। আমি আমি একটু একটু অ্যাড করি, জেনে নেব। সেটা হলো যে এই প্রবাসে প্রায় 2 কোটি প্রবাসী সারা বিশ্বে আছি আমরা। আমাদের কিন্তু বাংলাদেশের গণতন্ত্রণে আমাদের ভূমিকা অনেক, মানে আপনি দেখেছেন আপনারা। তো সেই দিক থেকে প্রবাসীদের কিন্তু বাংলাদেশে মূল্যায়ন হচ্ছে না। প্রবাসীদের মানে আমি মনে করব যে 10%, 10% কোটার মাধ্যমে প্রবাসী যারা আন্দোলন করেছে, প্রবাসী যারা অভিজ্ঞ লোক, প্রফেশনাল লোকজন আছে, তাদেরকে বাংলাদেশের সেবা করবার জন্য তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত। সংসদে, সচিবালয়ে, এবং আমাদের দেখেন এই পুলিশ ডিপার্টমেন্টে আমাদের লোক আছে, আমাদের সিটি হলে, হোয়াইট হাউসে আমাদের লোক আছে। তো এই যে অভিজ্ঞ লোকগুলিকে বাংলাদেশ সরকার কিন্তু ডাকতে পারে যে তোমরা আসো, এবং তারা, আমরা মনে করি 10% যদি কোটার মাধ্যমে বাংলাদেশের মানে সেবা করবার সুযোগ দেওয়া হয়, তাহলে বাংলাদেশ আরো মানে উন্নয়নশীল হবে, উন্নত হবে, এবং জনগণ সেবাটা পাবে। খুব সুন্দর আইডিয়া। কারণ প্রবাসীদের যে অভিজ্ঞতা এবং বাস্তব অভিজ্ঞতা, উন্নত দেশে একটি থাকার অভিজ্ঞতা কিংবা যে যে দেশেই থাকুক না কেন, সেই অভিজ্ঞতা অবশ্যই দেশে গিয়ে যদি কাজে লাগাতে পারেন, সেই সুযোগটি দেওয়া হয়, নিঃসন্দেহে বাংলাদেশ অনেক সমৃদ্ধ হবে। এবং আহ, আপনি আপনি আমি যখন এয়ারপোর্টে যাই, হুম। আমাদের চোখে কিন্তু অনিয়ম ধরা পড়ে, যে কোথায় কোথায় অনিয়ম হচ্ছে। আমরা যদি সচিবালয়ে ঢুকি কোনো বিজনেসের কারণে, আমাদের চোখে ধরা পড়বে কোথায় এটা অনিয়ম, কারণ আমরা এই দেশে থেকে ব্যবসায়ী, আমরা যারা সাকসেসফুল হয়েছি, আমরা জানি যে কিভাবে কোথায় সমস্যাটা। সেই দিক থেকে আমি মনে করি সংস্কার করতে হলে আমাদের প্রবাসীদের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের সংস্কার হবে না। কারণ বাংলাদেশে যারা সংস্কার করবেন, তারা অনিয়মের মধ্যে বড় হয়েছেন, দুর্নীতির মধ্যে বড় হয়েছেন। অর্থাৎ তাদের চোখে সেই সংস্কার ধরা পড়বে না, তাদের চোখে ধরা পড়বে না, আমাদের প্রবাসীদের চোখেই বাংলাদেশের উন্নয়ন এবং সংস্কার ধরা পড়বে। অসংখ্য ধন্যবাদ গিয়াস ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনার সাথে আবারও দেখা আবার হবে, কারণ রাজনৈতিক আলোচনা চলতেই থাকবে বাংলাদেশে যতদিন পর্যন্ত নির্বাচন না হয়। সে পর্যন্ত আমাদের যে দাবি দেওয়া, গণতন্ত্র কিংবা ভোটের অধিকার, সেই মানে দাবিটি আমরা করেই যাব। কারণ আমরা চাই বাংলাদেশে গণতন্ত্র কিংবা নির্বাচন সবকিছু ফিরে আসুক, ভোটের অধিকার পাক, জনগণের হাতে যাক ক্ষমতা। ভালো থাকবেন আপনি। এবং থ্যাংক ইউ। একই সাথে দর্শক, আপনাদের প্রতিও অনেক অনেক কৃতজ্ঞতা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। দা নূপুর চৌধুরী শো মূলত তথ্যমূলক অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি, একই সাথে থাকে রাজনৈতিক বিশ্লেষণও। আজকেও বেশ কটি বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আপনাদেরও যদি কোনো বিষয় নিয়ে জানার আগ্রহ থাকে, সেটিও আপনারা জানাতে পারেন। আমি সবসময় চেষ্টা করি যিনি যে বিষয়ে অভিজ্ঞ তার কাছ থেকে সেই পরামর্শটি নিতে। এবং আগামী সপ্তাহে দা নূপুর চৌধুরী শো হবে ঈদের অনুষ্ঠান, সেটি দেখার আমন্ত্রণ রইল। এবং আপনাদের সবাইকে আগামী ঈদের শুভেচ্ছাও রইল। যদিও দা নূপুর চৌধুরী শো